FS 15 is revenue from contracts and with customers. So এখানের মধ্যে রেভিনিউ আমরা একটা পার্ট দেখেছি IAS 18-এ। এখন আমরা রেভিনিউ আরেকটা পার্ট দেখব, যেটা রেভিনিউ ফ্রম কন্ট্রাক্টস উইথ কাস্টমার্স। তো এখানের মধ্যে IFRS 15-এর যে জিনিসগুলো, সেই জিনিসগুলো অ্যাজ পার আপনারা অনেকেই জানেন, বাট এখানের মধ্যে কিছু কি প্রিন্সিপাল রয়েছে, যে প্রিন্সিপালগুলো আমাদের একটু ভালো মতো দেখা লাগে। তো IFRS 15-এ যেটা বলা হচ্ছে কি আপনাদের, যে IFRS 15 provides the comprehensive framework for revenue recognition, okay, replacing older standards IAS 18, IAS 11. It applies all entitles that enter into the contracts with customer to transfer goods or services. তো এখানে কন্ট্রাক্টস উইথ কাস্টমার্স ট্রান্সফার গুডস অ্যান্ড সার্ভিসেস। সো IAS 18-এ আমরা যে জিনিসটা করছি তার থেকে ফার ডিফারেন্ট এখানে। তো সেই জিনিসগুলো কি, বা সেই জিনিসগুলো কীভাবে করতে হবে অ্যাজ পার। তো এখানে অ্যাকসেপ্ট সার্টেন টাইপস অফ কন্ট্রাক্ট দ্যাট আর কভার্ড বাই আদার স্ট্যান্ডার্ডস, এক্সাম্পল লিজেস, ইন্স্যুরেন্স কন্ট্রাক্টস। এই জিনিসগুলো এখানে নাই, এগুলো হলো অন্য জায়গায়। আর এই টাইপ অফ কাজ আমাদের তেমন একটা নাইও। সো থাকলে আমরা অবশ্যই দেখব। এখানের মধ্যে কি প্রিন্সিপাল যেটা রয়েছে, যে কোর প্রিন্সিপালের মধ্যে রেভিনিউ রিকগনাইজ ইন এ ম্যানার দ্যাট রিফ্লেক্টস দ্য ট্রান্সফার অফ goods or service to customer for an amount that reflects the consideration the entity expect to receive. Okay, so রিকগনিশনের 5টা মডেল আছে, 5টা স্টেপ আছে রিকগনিশন মডেলের, 5টা স্টেপ। তো 5টা স্টেপ এই জিনিসটাকে আমাদের পুরোপুরি খেয়াল রাখতে হবে কিভাবে আমরা একটা রেভিনিউকে রিকগনিশন করতে পারি। দ্য 5 স্টেপ। তো স্টেপ 1, আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্টস উইথ দ্য কাস্টমার। তো এখানের মধ্যে যে পার্টগুলো রয়েছে, যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপর এখানে আরও আদার্স যে জিনিস আছে, স্পেসিফিক কনসিডারেশন, যে কীভাবে স্পেসিফিক একটা কনসিডারেশন থাকে, যেমন ভেরিয়েবল কনসিডারেশন ইনক্লুড দ্য ডিসকাউন্ট, রিবেটস, রিফান্ড, ক্রেডিট, প্রাইস, কনসেশন, ইনসেন্টিভস, ইটিসি। তো সেইগুলো নিয়ে স্পেসিফিক একটা কনসিডারেশন রয়েছে। তারপরে এখানের মধ্যে আমাদের কন্ট্রাক্ট কস্ট, যে কন্ট্রাক্ট কস্ট কী রয়েছে না রয়েছে। তারপর রয়েছে ডিসক্লোজার রিকোয়ারমেন্ট, যে রিকোয়ারমেন্টের মধ্যে এখানের মধ্যে আমাদের যে জিনিসটা, যে entities required to provide comprehensive disclosure that about revenue recognized and contract with the customer, including disaggregation of revenue into categories. তো এখানের মধ্যে রিসিভেবল, কন্ট্রাক্ট অ্যাসেট, কন্ট্রাক্ট লাইবিলিটিস, এই পার্টগুলো রয়েছে। তো এই জিনিসগুলো যদি আমরা একটু দেখি, তাহলে এই টু জেড আমাদের রেভিনিউ সম্পর্কে, কারণ প্রত্যেকটা ব্যবসায়ের প্রাণকেন্দ্র কি, রেভিনিউ, রাইট? তো সেইখানের মধ্যে আমাদের জিনিসগুলো কি দেখতে হবে বলেন তো? যেগুলো দেখতে হবে সেগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব আজকে। সো প্রথমেই আমাদের 5 স্টেপ রেভিনিউ রিকগনিশন মডেল আন্ডার IFRS 15, সেটা নিয়ে যদি আমরা বলি, তো এখানের মধ্যে আপনাদের সুন্দর মতো ওয়েলকাম জানানো হচ্ছে 5 স্টেপ রিকগনিশন মডেলের মধ্যে। তো স্টেপ 1 হলো আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্টস উইথ দ্য কাস্টমার্স। তো definition of a contract. A contract is legally binding agreement between two or more parties that create enforceable right and obligations. তো এখানে কি ক্যারেক্টারিস্টিক্স যেটা ভ্যালিড কন্ট্রাক্টে, যে অ্যাপ্রুভাল অ্যান্ড কমিটমেন্ট বাই বোথ পার্টিস, যে দিচ্ছে যে নিচ্ছে তাদের দুজনেরই অ্যাপ্রুভাল থাকতে হবে, উইথাউট দিস কন্ট্রাক্ট হবে না। ইচ পার্টি হ্যাজ অ্যাগ্রিড টু টার্মস আইদার ইন রাইটিং বা অরালি, মানে আমরা যখন, মানে একটা হলো রাইটিং, আমরা যখন জায়গাপত্র কিনি বা ইয়াতে এমনি মুদি দোকান বা অন্যান্য জায়গা থেকে যেটা কিনি, এটা অরালি কিনি। তো আর ইমপ্লাইড দ্য থ্রু দ্য কাস্টমারি বিজনেস প্র্যাকটিস। তো এখানের মধ্যে কি অরালি কি একটা কন্ট্রাক্ট, রাইট? আমরা অনেক সময় বলি যে আপনি যে জিনিসটা কিনছেন এটা কি পেপার কন্ট্রাক্ট না অরালি কন্ট্রাক্ট, এইরকম কি কোনো কিছু শুনেছেন কি? জি ভাই, শুনেছি পেপার অথবা ভার্বালি কন্ট্রাক্ট, অরালি কন্ট্রাক্ট বলা হয়। অরালি, জি। সো এখানে অ্যাজ এ অ্যাকাউন্টিং এর ভাষায় অরালি অর রাইটিং বা পেপার কন্ট্রাক্ট এভাবে আপনারা ইউজ করতে পারেন। তো এখানের মধ্যে অরালি একটা কন্ট্রাক্ট যেখানের মধ্যে বোথ পার্টিসের কি অ্যাপ্রুভাল থাকে। তো রাইট টু গুডস অর সার্ভিসেস, দ্য কন্ট্রাক্ট মাস্ট ক্লিয়ার স্পেসিফাই হট গুডস অর সার্ভিস উইল বি ডেলিভার্ড। যে কন্ট্রাক্টের মধ্যে অবশ্যই আপনি কোন জিনিসটা নিচ্ছেন
সেটার কি একটা স্পেসিফাই থাকবে। এটা যদি আপনি অরালি নেন, সাবান নিচ্ছেন না কি নিচ্ছেন, কি কিনছেন তার থেকে সেটার কি একটা স্পেসিফাই ক্রাইটেরিয়া থাকবে। আর ওখানের মধ্যে পেপার কন্ট্রাক্টে আপনি বিল্ডিং কিনছেন না ল্যান্ড কিনছেন সেটার একটা থাকবে, যে কোন জায়গায় কীভাবে সেই অনুযায়ী। এই জিনিসগুলো মাস্ট থাকতে হবে, না হলে কি কন্ট্রাক্ট হবে না। আইডেন্টিফিকেবল পেমেন্ট টার্মস, যে এখানের মধ্যে একটা পেমেন্ট টার্মস থাকতে হবে। দ্য এগ্রিমেন্ট মাস্ট ইনক্লুড টার্মস ফর হোয়েন অ্যান্ড হাউ মাচ দ্য কাস্টমার উইল পে, যে এখানের মধ্যে অবশ্যই এটা সার্টেন থাকতে হবে যে কাস্টমার কত তাকে পে করবে। উইথাউট দিস কন্ট্রাক্ট হবে না। যে এখানের মধ্যে যদি একটা পার্ট রিকগনিশনে না পড়ে তাহলে কি সেটা রেভিনিউ হবে না। কমার্শিয়াল সাবস্টেন্স, ওকে, দ্য কন্ট্রাক্ট মাস্ট অ্যাফেক্ট দ্য পার্টিস ইকোনমিক পজিশন, মিনিং দ্য ট্রানজ্যাকশন হ্যাজ এ বিজনেস পারপোজ অর ফাইন্যান্সিয়াল ইমপ্যাক্ট। মানে ফাইন্যান্সিয়াল ইমপ্যাক্টটা বলতে এরকম যে সেখানের মধ্যে আপনার ফাইন্যান্সিয়াল মানে যে দিচ্ছে তারও অ্যাসে ইনভেন্টরি অ্যাসেট থেকে কমতেছে, যে নিচ্ছে তার ফাইন্যান্সিয়াল জিনিসের মধ্যে পড়ে। তো একটা জিনিস ফাইন্যান্সিয়াল এফেক্টের মধ্যে এরকম হতে হবে যে এই জিনিসটা অ্যাজ এ অ্যাসেট হিসাবে আপনি কাউন্ট করতে পারেন, যে দিচ্ছে সে মাইনাস করবে, যে নিচ্ছে সে প্লাস করবে। তো এরকম একটা ফাইন্যান্সিয়াল ইমপ্যাক্ট অবশ্যই কি থাকতে হবে। আর এখানের মধ্যে মাস্ট আপনার বিজনেসের জন্য কি বিজনেস পারপোজটা থাকতে হবে। বিজনেস পারপোজটা কেমন, যে আপনি বিজনেস পারপোজে না কিনে আপনি আপনার ফ্যামিলির পারপোজে যদি কিনে সেটা বিজনেসের খাতায় উঠান, সেটা কি হবে? অফকোর্স নট। তো এইরকম কন্ট্রাক্ট বিজনেসের মধ্যে আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনে যেটা কিনবেন সেটা বিজনেস পারপোজ হবে না। আর বিজনেস পারপোজে যখন কিনবেন অবশ্যই সেটার একটা ইমপ্যাক্ট ফাইন্যান্সিয়ালে থাকতে হবে। উইথাউট দিস কন্ট্রাক্ট হবে না। তারপর প্রবাবল কালেকশন, দ্য এন্টিটি মাস্ট অ্যাসেস ওয়েদার ইট প্রবাবল দ্যাট ইট উইল কালেক্ট দ্য কনসিডারেশন ফ্রম দ্য কাস্টমার। দিস ডিপেন্ড অন দ্য কাস্টমার্স অ্যাবিলিটি টু ইন্টেন্ড টু পে। তো এখানে রিসিভেবল থাকে বা ইয়া থাকে, যে এখানের মধ্যে সে কবে পে করবে বা কিভাবে কি সে পে করতে পারবে কি না, বা আপনি তাকে বিনামূল্যে দিচ্ছেন কি না, এই জিনিসগুলো যে এটা ডিপেন্ড করবে কাস্টমারের যে অ্যাবিলিটি আছে কিনা বা তার পে করার ইন্টেনশন আছে কিনা। যেমন এখানে একটা এক্সাম্পল আপনাদের দেওয়া আছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম enters into a contract with the client to build a custom application. Okay, custom application. The contract includes clear terms regarding approval, payment and the delivery timeline. কি রাখতেছে এখানে? ক্লিয়ার দ্য টার্মস, অ্যাপ্রুভাল, কি অ্যাপ্রুভাল? বোথ পার্টিসের অ্যাপ্রুভাল থাকতে হবে, যে এটার একটা নির্দিষ্ট কি দাম থাকতে হবে, আর কবে এটা তাকে ডেলিভারি করা হবে তার কি নির্দিষ্ট একটা তারিখ থাকতে হবে। তাহলে কি ক্রাইটেরিয়া মিট করতেছে। উইথাউট দিস কন্ট্রাক্ট কি হবে না। তারপর স্টেপ 2, আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য কন্ট্রাক্ট। তো এখানে ডিফিনিশন অফ দ্য পারফরমেন্স অব্লিগেশন যেটা থাকে, যে এই পারফরমেন্স অব্লিগেশন ইজ এ প্রমিস টু ট্রান্সফার ডিস্টিংক্ট গুড অর সার্ভিস টু দ্য কাস্টমার। যে এখানের মধ্যে যে অব্লিগেশনটা থাকবে, এটার উপরে যে কন্ট্রোল পাওয়ারটা থাকবে, সেটা কি আপনি যার কাছে সেল করতেছেন তার কাছে চলে যাবে, অ্যাজ পার আমরা IAS 18-এ যেটা দেখেছিলাম, যে এই জিনিসটা অবশ্যই কি কাস্টমার হাতে দিতে হবে। ক্যারেক্টারিস্টিক যে ডিস্টিংক্ট গুড অর সার্ভিসেস, যেটা দ্য কাস্টমার ক্যান বেনিফিট ফ্রম দ্য গুড সার্ভিস আইদার অন ইটস ওন or with the resource that are readily available. ওকে, সো এইখানের মধ্যে এটা সার্ভিস যখন নিচ্ছে বা এটা অবশ্যই কি কাস্টমারের একটা কি থাকতে হবে, বেনিফিট থাকতে হবে। উইথাউট দিস কি সেটা রেভিনিউ, বা সেটা আমি যদি বেনিফিট নাই থাকে সেটা আমি কিনবো কেন। দ্য প্রমিস ইজ সেপারেটলি আইডেন্টিফিয়েবল ফ্রম দ্য আদার প্রমিসেস and in the contract. Okay, meaning the goods service are independent, not highly interrelated with the deliverables. Okay, so এখানের মধ্যে যে জিনিসটা, যে আপনি যখন জিনিসটা দিচ্ছেন সে তার উপরে কি আপনার কোনো অধিকার নাই। আর এই জিনিসটা যখন আপনারা দিচ্ছেন অবশ্যই আপনি
ডেলিভার যোগ্য হইতে হবে, যে আপনি যখন আপনি মুখে বললেন যে আপনাকে আমি এটা দিয়ে দিলাম, কিন্তু আপনি সেটা ডেলিভারি করেন, সেটা কি রেভিনিউ হবে? হুম, না স্যার। সেটা রেভিনিউ হবে না। তো এই পার্টগুলো আমরা বলি না যে আপনি এই কাজটা করছেন, সেটা তো কাজের মতোই হয় নাই। সো অ্যাজ পার এরকম যে আপনি একটা রেভিনিউ করছেন, সেটা যদি রেভিনিউর মতো না হয়, সেটা কি রেভিনিউ হবে না। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আপনাদের। ইন দ্য সফটওয়্যার কন্ট্রাক্ট এক্সাম্পল, দ্য পারফরমেন্স অব্লিগেশন মে ইনক্লুড দ্য ডেলিভারি অফ দ্য ইনিশিয়াল অ্যাপ্লিকেশন ডিজাইন, অনগোয়িং মেনটেন্যান্স সার্ভিসেস অ্যান্ড সফটওয়্যার আপডেটস। Each of these may be considered distinct performance obligation if they can deliver and used independently. তো এখানে কি তারা ডেলিভার করতে হবে, যে যে জিনিসগুলো আছে আপডেট বলেন, এটা তারা উপরে দিয়ে দেবে যে আপনি সফটওয়্যার আপডেট করতে পারবেন, আপনি এখানে ডিজাইন আপনার মতো চেঞ্জ করতে পারবেন, এখানে যে জিনিসগুলো থাকবে আপনি মেইনটেনেন্স সার্ভিস দিতে পারবেন। তো এই জিনিসগুলো তার কাছে ইন্ডিপেন্ডেন্টলি, মানে আমার এখান থেকে কন্ট্রোলটা ছেড়ে তার কাছে হ্যান্ড ওভার করাটাই কি রেভিনিউ হবে, তাই তো? নাকি আপনি আপনার কাছে কন্ট্রোল পাওয়ারটা রেখে দিয়ে আপনি যা জিনিসটা দিয়ে দিলে রেভিনিউ হবে? না স্যার, হবে না, কন্ট্রোল পাওয়ার দিয়ে দিতে হবে অবশ্যই। তারপর স্টেপ 3 হলো ডিটারমাইন দ্য ট্রানজ্যাকশন প্রাইস। এই জিনিসগুলো কিন্তু অনেক মাস্ট ইম্পর্টেন্স। আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ইয়াতে বলবেন, তখন এই যে এই ডিটারমাইনগুলো, যে 5 মডেল যে রিকগনিশন হচ্ছে কিনা, বা এই জিনিসটা আমরা এইভাবে দেখবো, এইভাবে আমরা আপনাদের কাজগুলো করতে পারি, আপনার এই জিনিসগুলোর কথা আপনার শুনেই কিন্তু ক্লায়েন্ট অলমোস্ট বুঝতে পারবে যে আপনি একজন এক্সপিরিয়েন্স পারসন, অ্যান্ড আপনার অবশ্যই ভালো একটা আওয়ারলি রেট বা ভালো একটা কি থাকবে, রেমুনারেশন যেটা বলা হয়। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন বা মুখস্থ রাখতে পারলে আরও ভালো, যাতে করে ক্লায়েন্টের কাছে যাতে যখন কথাবার্তা বলবেন অ্যাজ পার আপনি আউট অফ মার্কেট প্লেস রিচ করলেন, বা যেভাবে আপনি তাকে রিচ করেন, সে আপনার অ্যাট এ গ্ল্যান্স সে বুঝতে পারে দিস পারসন আই নিড ইট, দ্যাটস দ্য ম্যাটার। এই কোয়ালিটিটা আপনাদের মধ্যে আনতে হবে অ্যাজ পার। ওকে, সো এখানের মধ্যে ডেফিনেশন অফ দ্য ট্রানজ্যাকশন প্রাইস, যেটা ট্রানজ্যাকশন প্রাইস ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য কনসিডারেশন দ্য এন্টিটি এক্সপেক্ট টু রিসিভ দ্য ফর ট্রান্সফারিং দ্য গুডস অর সার্ভিস। তো এখানের মধ্যে সবচাইতে টোটাল অ্যামাউন্ট যেটা কনসিডারেশন করতে হবে রেভিনিউ হিসাবে, ট্রানজ্যাকশন প্রাইস, যে এই জিনিসটার বা এই অ্যাসেটটার দাম কত, যেটা কি হবে, এক পক্ষ দিবে, আরেক পক্ষ কি অ্যাসেটটাকে বুঝে নেবে। সেখানের মধ্যে কি কনসিডারেশন কি কি, তো ভেরিয়েবল কনসিডারেশনটা কি, ইফ দ্য প্রাইস ডিপেন্ড অন দ্য ফিউচার ইভেন্ট লাইক রিবেটস, ডিসকাউন্টস or performance bonuses, the entity must estimate the most likely amount it will receive. এই জিনিসটা কি কেউ বুঝতে পারতেছেন? if the price depend on the future events, এরকম কোনো কিছু কি আপনারা জানেন কি? এটা ভাই ভবিষ্যতে ডিসকাউন্ট, তারপরে পারফরমেন্স অ্যালাউন্স এবং বোনাস যেগুলো দিবে, এগুলো ছাড় দিয়ে করতে হবে ইনভেস্ট করতে। Yes, এটা কি বলে? যে বোনাসেস বা এন্টিটিজ এস্টিমেটটা থাকে বা অ্যামাউন্ট যেটা রিসিভ হবে, সেটা কি একটা ভেরিয়েবল কনসিডারেশন এখানে কেন বলা হচ্ছে, সেটা কি বুঝতে পেরেছি? এটা ভেরিয়েবল ভেরি করতেছে, টাইম টু টাইম ভিজিটটা ভেরি করে, সেটাই তো ভেরিয়েবল। যেমন আমার আগের একটা কনসিডারেশন কন্ট্রাক্ট ছিল যে আমি ধর 1 লক্ষ টাকায় সার্ভিস দেবো, পরবর্তীতে তাকে রিভিউ দেওয়া হলো 5,000 টাকা, যে টাকাটা যদি সে 24 ঘন্টা কিংবা 7 দিনের মধ্যে দিতে পারে, তার 5,000 টাকা ছাড়ে দেবো, তাকে ডিসকাউন্ট দেওয়া হলো। তখন ওই ইনভয়েস, মানে এটা কি ভেরিয়েবল কনসিডারেশনে পড়তেছে, যার সাথে আমার 1 লাখ কথা ছিল, তার সাথে কি রিবেটস এর কারণে বা ডিসকাউন্টের কারণে কি এখন সে তার থেকে আমি 95,000 নিব, তাই তো? নিতেছি। ওকে, তারপরে পারফরমেন্স বোনাসেস কি, যে আমি যদি 1 লাখ, যে জিনিসটা কি আমরা মার্কেট প্লেস থেকে পাই, ইটস এ টিপস, যে আপনি কারোর সাথে কাজ করলেন, $200 কাজ করলেন, কিন্তু আপনি টাইমের আগে যে টাইমটা নিয়েছেন সেই টাইমের আগে তার কাজটা আপনি করে দিলেন, ইভেন তার কাজটা এত সুন্দরভাবে করে দিলেন, দ্যাটস পর সে কী করলো, এটার উপরে আপনাকে আরও $50 সে টিপস দিয়ে দিছে। এরকম টিপস কিন্তু আমরা অহরহ পাই, জাস্ট কাজের মতো কাজ জিনিসটা করে দিতে পারলেই সে আমাকে টিপস দিবে। তো এটা কি পারফরমেন্সের উপরে কি সে আমাকে একটা বোনাস দিচ্ছে, তাই তো? তো এই যে জিনিসগুলো, এগুলো ভ্যারিয়েবল কনসিডারেশনে থাকে।